সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দেলোয়ার হোসাইন 2016 সালে যোগদান করেন বাংলাদেশ বিমান বাহিনীতে। তারপর 2021 সালে ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত অবস্থায় তার র্যাঙ্ক ছিল ল্যান্স কর্পোরাল। ওই বছরের 28 অক্টোবর বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা তাকে তুলে নিয়ে যায়। তিনি একটি মাদ্রাসায় মাঝে মাঝে আর্থিক সহায়তা করতেন, এটিই ছিল তার অপরাধ। তারপর টানা 33 দিনের আয়নাঘর আর 2 বছরের কারাদণ্ড। সেই সব ঘটনাই আজ বলতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেলোয়ার হোসাইন। আমরা তার মুখেই শুনব হাসিনার যাবতীয় নিপীড়নের স্মৃতি। দেলোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সমবায় বিষয়ক সম্পাদক এস.এম. মোশাররফ হোসেন মুশু। অসংখ্যবার কারাবাস এবং বহুবার হামলার শিকার হয়েছেন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। হাসিনার নির্মম অত্যাচারে তার তছনছ হয়ে গেছে পুরো পরিবার। অনুষ্ঠানে তার মুখ থেকেই শুনব নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। মোশাররফ হোসেন মুশু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা দেলোয়ার হোসেন ও মোশাররফ হোসেনের উপরে নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আফজালপুর গ্রামের আখতার হোসাইন ও সুগেরা বেগমের 5 সন্তানের মধ্যে সবার ছোট দেলোয়ার হোসাইন। স্থানীয় স্কুল থেকে 2012 সালে এসএসসি পাশের পর ভর্তি হন সরকারি বৃন্দাবন কলেজে। সেখান থেকে এইচএসসি পাশ করে 2016 সালে বিমান বাহিনীতে চাকুরি নেন। চাকুরি পেয়ে প্রশিক্ষণে যাওয়ার 1 মাস পরই দেলোয়ারের হোমিও চিকিৎসক বাবা মারা যান। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও বিনয়ী দেলোয়ার হোসেন ছিলেন ধর্ম অনুরাগী। সাধ্যমতো দান করতেন মসজিদ মাদ্রাসায়। এটি তার জীবনে অপরাধ হয়ে নেমে আসে। 2021 সালে ঢাকা ক্যান্টনমেন্টের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসারে কর্মরত থাকা অবস্থায় তাকে তুলে নিয়ে যায় অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সদস্যরা। ওই বছরই 16 নভেম্বর ডিজিএফআই এর আয়নাঘরে নিয়ে 33 দিন আটক রাখার পর তাকে সাজানো মামলায় কোর্ট মার্শাল করে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয় 2 বছরের কারাদণ্ড। এ সময়ের মধ্যে তার উপর চলে ব্যাপক নির্যাতন, নিপীড়ন। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতানি গ্রামের কৃষক দম্পতি শাহ আলম সর্দার ও শামসুন্নাহারের সন্তান এস.এম. মোশাররফ হোসেন মুশু। 4 ভাই ও 4 বোনের মধ্যে মুশু দ্বিতীয় এবং ভাইদের মধ্যে সবার বড়। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা, যে কারণে তিনি সহ সব ভাইদের উপরই চলেছে আওয়ামী নিপীড়ন। 2009 সাল থেকে বেশ কয়েকবার হাসিনার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। প্রত্যেকবারই প্রচণ্ডভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন মুশু। একাধিক মামলায় জেল খেটেছেন অসংখ্য দিন। মিথ্যা ও গায়েবী মামলায় এখনও জর্জরিত জাতীয়তাবাদী এই রাজনৈতিক কর্মী। তার রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তার বিবাহিত বোনদের পরিবারের সদস্যদের উপর হামলার পাশাপাশি তাদের ভিটেমাটি থেকেও উৎখাত করে আওয়ামী সন্ত্রাসীরা। রাজনৈতিক এই নিপীড়নের কষ্ট ভাষায় প্রকাশ করাও কঠিন। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। দেলোয়ার হোসাইন, আপনি তো স্বপ্ন নিয়ে এক ধরনের উন্নত জীবন, শৃঙ্খলিত জীবন বা সুশৃঙ্খল একটি জীবনের আশায় বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং এক ধরনের স্বপ্ন বুনেছিলেন যে জীবনটা কিভাবে সাজাবেন। সেই সাজানো যে স্বপ্ন তছনছ হলো কি করে? আপনি কেন টার্গেটে পরিণত হলেন এবং আপনি কেন আপনাকে তুলে নিয়ে যাওয়া হলো? এরপরে কারাবাস, তারপরে কি হলো? অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে 2016 সালে আমি যোগদান করি। তো আমি আগে থেকেই কিছুটা ধার্মিক প্রকৃতির ছেলে। তো ওখান থেকে মসজিদ মাদ্রাসার দিকে আমাদের অটোমেটিক একটা টান কাজ করে আর কি। তো ওখান থেকে একটা ঢাকার মুগদার একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেছিলাম এক সময়। ওইটা কত টাকা ছিল? 1000 খানেক টাকা হবে। এই টাকাটা মাদ্রাসায় দান করেছিলাম। এটাকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনী আমাকে 2021 সালের
অক্টোবর মাসে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা গুম করেন। গুমটা হলেন কিভাবে? ওই দিন কোথায় ছিলেন? অন ডিউটিতে ছিলেন না ব্যারাকে ছিলেন? আমি ব্যারাকে ছিলাম, এশার নামাজ পড়তেছিলাম। এশার নামাজের পর রুমে গেলাম। রুম থেকে আমাকে প্রায় 10টার দিকে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার 3 জন সদস্য, তাদেরকে কি চেনেন আপনি? হ্যাঁ অবশ্যই চিনি। ওয়ারেন্ট অফিসার মঞ্জুর, সার্জেন্ট আব্দুল আজিজ, সার্জেন্ট তৎকালীন সময় কর্পোরাল ছিল রাশেদ, ওনারা এখনো কর্মরত আছেন। ওনারা এসে আমাকে রুম থেকে নিয়ে যায়। কি বলেছিলেন? হ্যাঁ, রুম থেকে নিয়ে যায় যে কিছু কথা আছে। তো যখন ওনাদের অফিসে যাই, যাওয়ার পর আমি বুঝতে পারি যে ওই মাদ্রাসায় দান করার কারণে আমাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে গেলেন এবং ওখান থেকে আমাকে জিজ্ঞাসা করলেন কি নিয়ে? জিজ্ঞাসা করলেন আসলে মাদ্রাসায় দান করেছি। বললাম জি হ্যাঁ করেছি। তো ওখান থেকে আসলে হুজুরকে হুজুর যেহেতু আলেম মানুষ, তো ওনাকে জঙ্গি টাইপের কিছু একটা বলতে চাইলো। আর আমরা যেহেতু হুজুরের মাদ্রাসায় দান করছি, এজন্য জঙ্গিবাদের সহযোগিতা হিসেবে এটাকে দেখানো হয়েছে তৎকালীন সময়ে। কিন্তু কোনো কিছু তো পাই নাই, আমরা তো তেমন কোনো কিছুতে দান করি না, দান করছি জাস্ট ওনার মাদ্রাসায় দান করছি। তো ওই বিষয়টা আমাদের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা কিছু প্রমাণ করতে পাই নাই বলে তৎকালীন বিমান বাহিনী প্রধান, আপনারা জানেন পলাতক শেখ আব্দুল হান্নান, সে তখনকার বিমান বাহিনী প্রধান ছিলেন এবং বিমান বাহিনীতে প্রচুর ইসলাম বিদ্বেষ তখন বিরাজমান ছিল। তো ওখান থেকে এই বিষয়টাকে জঙ্গিবাদের দিকে নিয়ে গিয়ে আমাদেরকে ডিজিএফএতে প্রেরণ করা হয়। এবং ডিজিএফ ওই রাতেই না, ওই রাতে না, ওইখান থেকে প্রায় কয়েকদিন রাখার পর। মানে ওই সময় আপনাকে রাখলো কোথায়? ওই সময় আমাদের বিমান বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার টর্চার সেলে। ওইখানে সেই টর্চার সেলের পরিবেশটি কেমন ছিল? সেই টর্চার সেলের পরিবেশটি প্রায় 3টা টর্চার সেল একসাথে পাশাপাশি, প্রায় 6 ফিট বাই 3 ফিট হবে, কবরের মতোই দেখতে, সামনে একটা গ্রিল লাগানো আছে। এর আগে আপনি আটক হওয়ার আগে গিয়েছিলেন কখনো? না, এই জায়গাতে আমি আটক হওয়ার আগে এই জায়গায় চিন্তাও করতে পারি নাই। সশস্ত্র বাহিনীতে এই নিয়মটা এটা, যদি কোনো সদস্য অপরাধের সাথে জড়িত হয়, অপরাধ যদি করে, তার বিচার করার ধরন 2টা হয়। ক্লোজ অ্যারেস্ট করবে তাকে। ক্লোজ অ্যারেস্ট মানে বাহিনীর গার্ড রুমে সেল থাকে, ওইখানে রাখা হয় এবং সবাই জানে, এটা ওসি জানে, অফিসের সবাই জানে, তার বাড়ির লোকজনও জানে। অথবা ওপেন অ্যারেস্ট করা হবে, তাকে রুমে রাখা হবে, সে নর্মাল অফিস করবে, কিন্তু সে ছুটিতে যেতে পারবে না, ঘাটির বাহিরে যেতে পারবে না, তার বিচার কার্যক্রম চলতে থাকবে। আমাদের ক্ষেত্রে আসলে এই 2টার কোনো একটাই হয় নাই। এই 2টাই, মানে আপনাকে একা না আরো 2-1 জনকে? আমি সহ আরো 10 জন, আমরা প্রায় জি বিমানের আমরা 10 জন সদস্যকে সবাই কি ল্যান্স কর্পোরাল না এর উপরেও? একজন কর্পোরাল, আমরা 9 জন ল্যান্স কর্পোরাল। আচ্ছা আচ্ছা। তো সবাইকেই এই বিষয়টা এই দিকে নিয়ে গেছে। আমাদের সশস্ত্র বাহিনীর বিচারের কোনো সিস্টেম ক্লোজ অ্যারেস্ট অথবা ওপেন অ্যারেস্ট এখানে মানা হয়নি। আমার অফিস জানে না, আমার ওসি জানে না, কেউ জানে না আমি কোথায় আছি এই অবস্থায়, আমার পরিবার জানে না কোথায় আছি। এই অবস্থায় কিছুদিন রাখার পর ওখান থেকে আয়নাগরে প্রেরণ করা হয়। কতদিন রাখলো? ওইখানে প্রথমে রাখছে 8 দিন। 8 দিন রাখার পর আমাদেরকে ডিজিএফএতে প্রেরণ করা হয়। কত তারিখে? এটা হচ্ছে ডিজিএফএতে প্রেরণ করা হয়েছে নভেম্বরের 14 তারিখ 2021 সালের। তো আমাকে বিমান বাহিনীর 1 নং গোয়েন্দা ইউনিট, এটা হচ্ছে তেজগাঁও এয়ারপোর্টে, এখানে আমাকে যখন নিয়ে রাখা হয়, এখান থেকে পরের দিন যখন আমাকে গাড়িতে মানে মাথা কাপড় পরানো হয়, হাতে হ্যান্ডকাপ পরানো হয়, তখন আমি বুঝতে পারতেছিলাম না আসলে কি হচ্ছে, কি হবে, এটা পরে একটা ব্যাপার। তো ভয় কাজ করতেছিল। তারপরে আমারে ধরে 2 জন মানুষ 2 পাশে ধরে নিয়ে গাড়িতে তুললো এবং তারা চুপচাপ আমার 2 পাশে লোকজন বসা, গাড়িটা চললো 8-10 মিনিট বা 7-8 মিনিট এমন চলছে হয়তো হবে। তো যাজন গেছে, আমি ধারণা করছি এটা হবে ডিজিএফএ হবে এমন একটা ধারণা করছি। আর তাছাড়া তখন অক্টোবর মাস চলতেছিল, এই ন্যাশনাল প্যারেডের প্রস্তুতি চলতেছিল। আমাদের বিমান বাহিনীর হেলিকপ্টার, ফাইটার এয়ারক্রাফট এগুলো চলতেছে আকাশ দিয়ে, এগুলো আমার আওয়াজ স্পষ্ট আমি বুঝতে পারতেছি, কারণ তেজগাঁও এয়ারপোর্টে ন্যাশনাল প্যারেডের যখন প্রস্তুতি চলতেছে। তো আমি বুঝতে পারতেছি জায়গাটা ডিজিএফএ হবে। তাছাড়া তার সাথে মজার ব্যাপার, কচুকের যে মসজিদ, এই মসজিদের আমি নামাজ পড়ি, মসজিদের আজান আমার মুখস্থ, আজান তো আমি জানি। তো ওখান থেকে যখন আমি কচুকেত মসজিদের আজান শুনছি, এই আজান শুনে বলছে এটা কচুকেতের কাছে ডিজিএফএতে। তো ওখান থেকে আসলে 33 দিন রাখার পরে আমার এই 33 দিনে কি করলো আপনার সাথে? এই 33 দিনে আমি যে এখন প্রথম দিন গেলাম, আমার প্রেশার টেশার মাপলো, কিছু বলে না, ঠিক আছে তোমার সাথে পরে কথা হবে বলে আমাকে একটা রুমে পাঠিয়ে দিল। প্রায় হয়তো এই ডিজিএফের রুমগুলো অলরেডি দেখা হয়েছে, ওখানে প্রায় 10-12 ফুট এই টাইপের বড় রুমে আমাকে নিয়ে বসাইলো, মুখের কাপড় টাপড় খুললো, হ্যান্ডকাপ খুলে আমার রাখলো। ওই দিন কিছু করেনি। তারপর থেকে এই 33 দিনের ভিতরে আনুমানিক 4 দিন থেকে 5 দিন আমাকে, প্রথম দিন আমার বসানোর পরে আমার 2 হাতে প্রচন্ড মারধর করছে। এমন হয়েছে যে পরবর্তী প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় আমি ওইখানেই ডান সাইড অথবা বাম সাইড দিয়ে শুইতে পারি নাই, কারণ 2 পাশে ফুলে গেছিল। তারপরের দিন আমি ভাবছিলাম এই পাশে যদি আবার আমাকে মারে তাহলে কি হবে, আমি ভয় পাচ্ছিলাম অনেক। কিন্তু পরের দিন আমার এই পাশে মারা নাই, আমার হাত 2টা উপরে
কোনো কিছু তো বাঁধছে এবং পুরোটাই আমার মাথায় 3 লেয়ারের কালো কাপড় দিয়ে বাঁধা, এবং আমার হাত দুটো উপরে বাঁধলো, বাইতে আমার বাকি পুরো শরীরে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হবে তারা পিটাইছে। পিটানো কি দিয়ে পেটালো? পিটাই তো হয়তো লাঠি জাতীয় কিছু হবে তো। কোনো কথা বলেছে আপনার সাথে? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে ওই কথাগুলোই, যে মুফতি জুবাইর আহমেদ যে হুজুর, ওনাকে ওনার মাথায় টাকা দিয়েছে, এটা জঙ্গিবাদের টাকা দিয়েছে, এটা স্বীকার করো। না, এটা তো আমি করি নাই। তো এই স্বীকারটা করাইতে যে আমার আপনারা দিয়েছিলেন কেন টাকাটা? দিয়েছিলাম ইসলামী দাওয়া ইনস্টিটিউট, মুফতি জুবাইর আহমেদ সাহেবের যে মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নয়নের জন্য। তারপরে পিটালো? তারপর পিটালো, 4-5 দিন টর্চার করছে গেফে গেফে, 5-7 দিন পরে পরে। আমার ওই সময়ের অবস্থাগুলো আসলে ওয়ালের মধ্যে অনেক কঠিন কঠিন ব্যাপার লেখা, অনেকে দেখছে, কাউকে দেখছি 10 মাস থাকছে, কারোর 2 বছর থাকছে, ওয়ালে লেখা আছে ওই যে ইয়ে ফিন দিয়ে অথবা লোহা দিয়ে দাগ দেয়া। এটা দেখে আসলে আমি অনেক আতঙ্কিত ছিলাম। আমার বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই, আমার আম্মা হার্টের অসুস্থতার রোগী। আপনি তো তখন বিয়ে করেননি? না, আমি তখন বিয়ে করিনি। আচ্ছা, আমার চাকরি হয়েছিল প্রায় 6 বছর, তো বিয়ে করা হয়নি। তো আমি এই বিষয়টা অনেক অনেক ভেঙে পড়ি। আমার আম্মা কিছুই জানে না আমি কই আছি না আছি, তো এটা জানলে আসলে কি হবে আমি বুঝতে পারতেছি না। আম্মা কি জানে এটাও আমি বুঝতে পারতেছি না। ওই সময়ের দিনগুলোতে এমন হয়েছে যে আমি আসলে ফিরতে পারবো কিনা। মায়ের কথা খুব মনে হ্যাঁ, পড়তো? কেঁদেছেন? ওই সময়গুলো আসলে কাদার ব্যাপারটা এমন যে ওই 33 দিনের যখন প্রায় একটা শেষ দিকে যাচ্ছে, মানে কাদার মতো, আর চোখে পানি আসার মতো এমন নাই যে পানি সব শেষ হয়ে গেছে, এমন একটা ফিলিংস লাগতেছিল যে কাদার মতো কোনো ইয়ে ছিল না। কত কাঁদতে পারছি 33টা দিন, পুরোটাই কাজে ছিল কাদা, আর কোনো কাজেই ছিল না। কারণ ওখানে না ঘুমে ধরে, না খাওয়া যায়, না কিছু করা যায়, শুধু হয়তো টর্চার করে। বাকি সময় আমি রুমের মধ্যে পড়ে আছি, বাথরুমে যাওয়ার জন্য আমাকে হাত বেঁধে চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, ধরে ধরে আনতেছে, ধরে ধরে। আমি জানি না আমার সাথে কে আছে, কোথায় আছি, কে আছে। শুধু আমার পাশের ছেলে, আমার বেসমেট, আমাদের 10 জন, একজন যে ছিল মুজাম্মেল হক রাহি, সে আমার পাশের ছেলে ছিল, তার কোরআন তেলাওয়াত শুনতে পারতাম নামাজের সময়, হয়তো আমারটাও সে শুনতে পারতো। এটা বুঝতে পারতাম তাহলে রাহি আছে একটা, বুঝতে পারছি। আর কে আছে না আছে, কি কই আছি, বিষয়গুলো কনফিউশন ছিলাম যে এখান থেকে ফিরতে পারবো কিনা। এগুলো দেয়া হতো? আমার কাপড়গুলো খুলে নেওয়া হয়েছে, ওখান থেকে 2টা লুঙ্গি দেওয়া হয়েছে পুরাতন ছেলেটার মতো, 2টা গেঞ্জি দেওয়া হয়েছে, দেখলে পাঞ্জাবির মতো লাগবে, গেঞ্জি কিন্তু পাঞ্জাবির মতো, শীতের দিন ছিল। 2টা পাতলা কম্বল দেওয়া হয়েছে। আসলে অনেক কষ্টকর ব্যাপার ছিল, এবং সময়টা আসলে কাটতেছিল না, যে 33টা দিন গেছে, আপনি 2 বছর গেছে এমন মনে হয়েছে। আপনি ওখান থেকে বের হতে পারবেন এটা ভেবেছেন? এটা জীবন আমি ভাবি নাই যে এখান থেকে বের হইতে পারবো। বের হয়ে জানতে পেরেছিলেন আপনার মা কোথায় কোথায় আপনাকে খুঁজেছে? হ্যাঁ, আমার মা গার্ডরুমে আসছিল, আমার ভাই সহ। আসার পরে আমার ভাইকে গার্ডরুম থেকে বলছে যে তারা মায়ানমারের সাথে উত্তপ্ত পরিস্থিতি চলতেছিল 2021 সালে ওই সময়টাতে, যে এখানে তারা সে একটা গুরুত্বপূর্ণ ট্রেনিংয়ে গেছে, কথা মোবাইলে নাই, কথা বলতে পারবে না, ট্রেনিং থেকে আসলেই ছুটি দেওয়া হবে, বাড়িতে ছেড়ে দেওয়া হবে। আর তাছাড়া আমরা প্রথম 9 মাস ট্রেনিং করছি মোবাইল ছাড়া। আসলে এই জন্য আমার বাড়ি এই ব্যাপারটা, ট্রেনিংয়ের বিষয়টাতে অভ্যস্ত, এই জন্য আমার বাড়ি মনে করছে ট্রেনিংয়েই আছি, এই জন্য ইয়ে করেন নাই। আর কোনো জিডি করা বা মামলা করে যেতে কোনো কিছু করা হয় নাই। এরপরে আপনাকে 33 দিন পরে কোথায় রাখা? 33 দিন পরে আমাকে আবার বিমান বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আবার পাঠানো হয়, এবং এখানে আমারে আরো 3 মাস গুম রাখা হয়। জি, সেই গল্প শুনবো আমরা একটু। আমাদের সাথে আরো একজন নির্যাতিত মানুষ আছে, মোশাররফ হোসেন মশু, আমরা একটু ওনার কাছ থেকে শুনে আসি। মশু, আপনি তো বিএনপির রাজনীতির সাথে জড়িত। গত 17 বছরের এমন কোনো সময় নাই যে সময়টা আসলে নির্যাতন বা নিপীড়নের বাইরে ছিলেন? আসলে কোন জায়গা থেকে শুরু করতে চান, যে কোন জায়গাটা কোনো দিন ভুলতে পারবেন না, কোন কথাটা? 2022 সালের 10ই ডিসেম্বর বিএনপির একটা সমাবেশ হওয়ার কথা ছিল। সেই সমাবেশে আমরা যোগদানের উদ্দেশ্যে প্রতিদিনই আমাদের দলীয় কার্যালয়ে কিছু কাজ থাকে। 7ই ডিসেম্বর আমরা আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আমাদের ছবি সহ আইডি কার্ড দিবে, সেটা সংগ্রহ করার জন্য, এবং আমাদের যে পার্টি অফিসকেন্দ্রিক কিছু কার্যক্রম থাকে সেগুলো করার জন্য আসি। এই সময়টা আমার বড় বোন কিডনি হসপিটালে ভর্তি, তার কিডনির অপারেশন হবে। আমাদের পরিবারের আমার বাবা নেই, আমার মা নেই, আমার শ্বশুর নেই, শাশুড়ি নেই, আমি বড় ছেলে। তো আমি যখন পার্টি অফিসে আসি, পার্টি অফিসে ইচ্ছা করে একটা মেছাগার তৈরি করলো আইনশৃঙ্খলা বাহিনী, ডিসি বিপ্লবের নেতৃত্বে। আমি তখন
এশারের নামাজের সময় হয়েছে, ওই সময় পর্যন্ত আমি একদম ছাদে একটা রুমে অবস্থান করতেছিলাম, তখন গ্যাস বন্ধ। আমি নামাজ পড়তেছিলাম যে অ্যারেস্ট তো করে নিয়ে নিবে, কোথায় নেয় কী করে বলা যায় না, নামাজটা আদায় করে নিই। তবে নামাজ পড়া অবস্থায় পুলিশ উঠলো, খুব গালাগালিজ ধর্মীয় বিষয় আশায় নিয়ে, মানে জঙ্গি, মৌলবাদী, রাজাকার যত শব্দ আছিল এগুলো করলো। তো কে গালাগালি করে নামাজের, এটা তো বোঝা যায় না। যখন নামাজ পুরো শেষ হয় নাই, এই অবস্থায় আবার 2 মিনিট পরে ঘুরে যায়, আমাকে নিয়ে আসলো। আমার যে জুতাটা পরবো যায় নামাজ থেকে, যে জুতাটা পরতে দেয় না, তো নিয়ে যাওয়ার পরে কোথায় নিয়ে যায়, আমাদের ছেলে মেয়ে একসাথে একটা গাড়িতে উঠাইলো। তখন আরও বেশি অস্থিরতা লাগলো যে এটা তো পৃথিবীর কোনো নিয়মে যে একই প্রিজন ভ্যানে পুরুষ মহিলা উঠাইতে পারে না। পরে উপস্থিত যে মিডিয়া কর্মী ছিল তাদের প্রতিবাদে আবার মেয়েদেরকে নামায় নিল। তো আমরা একটু আশ্বস্ত হলাম, যাই হোক। তারপরে আমাদের নিয়ে গেল, অনেকক্ষণ গাড়ি ঘুরাইলো, কোথায় নিতেছে আমরা, এত লোক, কেউ দাঁড়িয়ে বাইরে দিয়ে, রাত্রবেলা আমাদেরকে অ্যারেস্ট করছে তখন 8টা নাগাদ হবে। আমাদেরকে নিল, নেওয়ার পরে দেখলাম যে আমাদেরকে নিউ মার্কেট থানায় নিল। তো পার্টি অবস্থা নিউ মার্কেট থানায় যেতে সময় লাগে সর্বোচ্চ 20 মিনিট। এত সময় আমাদের কি করলো? পরে আমরা বুঝলাম যে আমাদেরকে হয়তো অন্য কোনো থানায় বা অন্য কোথাও নিতে চাইছে, নিতে পারে না। তা আমাদেরকে নিয়ে রাখলো। রাখার পরে আমাদেরকে কোনো থানা থেকে কোনো পানি, কোনো ধরনের কোনো কিছু সরবরাহ করে না, এবং আমাদের কোনো লোকজন কাউকে অ্যালাউ করে না। ওই রুমের ভিতরে আমার মনে আছে সেই রুমে ধারণ ক্ষমতা হইল 15 থেকে 20 জন। আমাদের সেদিন 65 জন লোক লাগছে, এবং আমরা দাঁড়ায় কেউ বৈশা কেউ এই অবস্থা রাখছি। তো আমাদেরকে প্রিজন ভ্যানে উঠাইলো। তো আমরা একটু আশ্বস্ত হইলাম যে আমাদেরকে কোর্টে নিতেছে। তো আমি আমার বোনকে বা ফ্যামিলির কাউকেই খবরটা দিতে পারি না, এবং আমি মনে মনে করছি যে আমার বড় বোন যেহেতু হসপিটালে ভর্তি, সেজন্য খবরটা না পায়। তো আমি যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যায়, তখন
তারপরে আমরা 3 জন ঢুকছি, তো 4 জনের সাথে আরও 2 জন শেয়ার করলো। তো এখন এরকম খালি ফ্লোর, এই ফ্লোরে একটা কম্বল দেয় না আমাদেরকে, কম্বল দেয় নাই, কোনো বালিশ তো নাই। তো আমার মনে আছে যে ওরা যে পানি আনছিল, এই পানির প্যাকেট ছিল যে কাগজ থাকে না প্লাস্টিকের, সেই কাগজ বিছাইয়া সেই কাগজের উপরে কারো গামছা কারো ইয়ে দিয়া তারপরে ঘুমাইছে। এই ছেলে 14-15 দিন আমাদেরকে লকআপে রাখছে। মানে আমি তো ফাঁসির আসামি, আপনি জানেন যে দিনের একটা ভাগ তাকে ঘুরতে সময় দেওয়া হয়। আমাদেরকে এই 2 সপ্তাহে কোনো লকআপ থেকে বেরোইতে দেয়নি, শুধু যে এরা রাজনৈতিক বিএনপির লোকজন। তো 14 দিন পরে যখন ডাক্তার দেখাইতে আমাকে নিচে নিয়ে গেল, তা আমি ওই যে সূর্যের আলো দেখে ঘুরে পড়ে গেছি। মানে আপনি যদি 14 দিন আলোর বাইরে থাকেন, তাইলে এরকম অনেকেই অসুস্থ হয়েছে আমাদের ছাত্র দলের, যুব দলের। তো আমি চক্কর দিয়া পড়ে গেছি। এবং এই 14 দিনে পর্যন্ত ঢাকা জেল গেটে আমি পরে যেটা শুনছি, আমার স্ত্রী ছোট ছোট বাচ্চারা এখানে জেল গেটে গেছে, কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারেনি। তারা শোনে যে আমি জেলে আছি, একবার শুনে কাশিমপুরে, একবার শুনে কেরানীগঞ্জে, একবার শুনে মানে বিভিন্ন জায়গায়, একবার শুনে জেলে নেয়। তো তাদের কাছে আমি এই ঢাকা জেলে যে সময় ছিলাম এবং কাশিমপুর 14 দিন পরে যখন কাশিমপুর গেছি, কাশিমপুর যাওয়ার পরে যখন 2 দিন না 3 দিন পরে যখন ফোন করার সুযোগ পাইছি, তখন আমার পরিবার নিশ্চিত হয়েছে যে আমি জেলখানায় আছি। আমরা একটু দেলোয়ার হোসেনের কাছ থেকে শুনে আসি। দেলোয়ার হোসেন, 33 দিন ডিজিএফআই টর্চার সেলে রাখবার পরে আপনাকে পাঠালো আবারও বিমান বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থায়। সেই জায়গায় পরিবেশটা কেমন ছিল? সেই জায়গায় কতদিন ছিলেন? সেই নির্যাতন কেমন ছিল? 33 দিন পর বিমান বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা নিয়ে আসলো। আমাদের গোয়েন্দা সংস্থার টর্চার সেলগুলা আসলে আয়নাগরের টর্চার সেলগুলার থেকেও অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর। জাস্ট 3 ফিট বাই 6 ফিট 7 ফিটের রুম হবে, একেবারে অন্ধকার, কোনো আলো বাতাসের ন্যূনতম সুযোগ নাই। তা ওই জায়গায় জাস্ট সিমেন্টের বিছানা বানানো থাকে কোথাও, সাথে সিমেন্টের বালিশ বানানো আছে, ওই জায়গায় আয়না রাখলো এবং ওখানে আমাদের বিচার প্রক্রিয়া শুরু হলো। বিমান বাহিনীর অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়া শুরু হলো। এই বিচার প্রক্রিয়াটা আসলে অনেকটা কেমন ছিল, নিজেদের বানানো এই টাইপের একটা বিচার ব্যবস্থা ছিল, যে আমাদেরকে এসে কাগজে লেখা দিছে যে আমরা মুফতি জুবাইর আহমেদের কাছে আর্থিক সহায়তার মাধ্যমে জঙ্গিবাদের সাথে জড়িত, সাইন করেন। আমরা এটা কেন আমরা সাইন করি, কাজের সাথে তো আমি জড়িত না। তখন আমাদের বিমান বাহিনীর তদন্তের দায়িত্ব ছিল উইং কমান্ডার আরাফাত এবং স্কোয়াড্রন লিডার মাশফিক। তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, যদি এখানে সাইন না করো, তোমরা যেখানে থেকে আসলা এখানে তোমাদেরকে আবার পাঠানো হবে। জানো তো এই জায়গাটা কত ভয়ঙ্কর। তারা আমাদেরকে আবার হুমকি দিচ্ছে, এখানে পাঠানো হবে। এই হুমকি দিয়ে তারা আমাদের কাছ থেকে সাইন নেওয়ার চেষ্টা করছে। এবং তারপরে যখন কোর্ট মার্শাল হলো, কোর্ট মার্শালে এই যে উইং কমান্ডার আরাফাত আমার তদন্ত অফিসার হিসেবে কাজ করছে। এই ব্যক্তি কোর্ট মার্শালে আমার প্রতিপক্ষ উকিল হিসেবে কাজ করছেন এবং আমার বিপক্ষে যে সাক্ষী, এই সাক্ষী হচ্ছে আমার যে সহকর্মী যে 9 জন, তারাও আমার সাথে চাকরিচ্যুত হয়েছে, জেলে গেছেন, তারা হচ্ছে আমাদের সাক্ষী। এবং এই সিস্টেমটা সাজাইছেন উইং কমান্ডার আরাফাত, স্কোয়াড্রন লিডার মাশফিক। তারা আমাদের হুমকি দিয়েছেন, নয়তো আমাদেরকে পুনরায় আবার আয়না করে ফেরত যেতে হবে। এটাও আমাদের জন্য অনেক আতঙ্কের ব্যাপার ছিল। এবং এই একটা অন্ধকার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং আমাদেরকে 2022 সালের 23শে মার্চ আমরা 10 জনের মধ্যে আমি সহ 8 জনকে 2 বছর কারাদণ্ড এবং বাকি 2 জনকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছেন। এবং ওখান থেকে আমাদেরকে প্রথমে কেরানীগঞ্জ জেলখানায় শিফট করা হয়। কোনো মানে আমাদের রুমের ট্রাঙ্ক, কাপড় চোপড় ইত্যাদি কোনো কিছুর ছাড়া, জাস্ট যে ইউনিফর্ম ছিলাম, যেই কাপড় ছিলাম, ওই কাপড়ে আমাদেরকে গাড়িতে তুলেন বিমান বাহিনী এবং গাড়িতে তুলে আমাদেরকে কেরানীগঞ্জ জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। এবং ওই সময় পর্যন্ত আমাদের বাড়ির লোকজন জানেন আমাদের কি অবস্থা। জেলখানায় গিয়ে বাড়িতে জানাইলাম যে আমার এই অবস্থা। তো এটা অবশ্যই আমাদের বাড়ির, আমার মা বিশুদ্ধ ছিল, আমার বাবা নেই বাড়িতে, মা আঁকে, আমার বড় ভাই ছিল, বড় ভাই দেশের বাইরে থাকেন। তো সেই হিসেবে আমরা মার জন্য এটা মেনে নেওয়াটা অনেকটা কষ্টকর ছিল। ওই সময়টা আমার পরিবারের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছিল। 2টা বছর অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছি জেলখানায়। তো জেলখানার পরিবেশ তো বুঝতে পারেন। তো আসলে
এই জায়গায় এবং যাওয়ার সময় সশস্ত্র বাহিনী থেকে যদি সাজা দেওয়া হয়, আপনি জানেন যে হাইকোর্ট থেকে রিট করা যায় অথবা কিছু একটা করা যায়। তো কর্নেলিয়ান মাশফিক, সে লিগ্যাল ব্রাঞ্চের অফিসার, সে আমাদেরকে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে দিচ্ছেন যে এখান থেকে যাওয়ার পরে, জেলখানায় যাওয়ার পরে বাড়ি থেকে যদি কেউ কিছু করে তাহলে কিন্তু বিমান বাহিনী তোমাদের সাজাটা বাড়িয়ে দিবে। এই হুমকি দিয়ে আমাদের এখান থেকে পাঠাইছেন। এই জন্য আমাদের বাড়ি থেকে আসলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর তাছাড়া পদক্ষেপ নিবে কার কাছে? তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা, তার দোসর শেখ আব্দুল হান্নান, সেও বিমান বাহিনীর প্রধান। তো তাদের তো এখানে তাদের কাছে কিছু বলার নেই। তো এই অবস্থা আর কি আমাদের এই সময়টা পার হয়েছে। জেলখানায় তো মানে দণ্ডিত আসামিদেরকে কাজ করতে হয়, আপনাকে কি কাজ করতে দেওয়া হয়েছিল? স্কুলের টিচার হিসেবে কাজ দেওয়া হয় এবং আমি ওই স্কুলের টিচার হিসেবে প্রায় 1 বছরের উপরে কাজ করি। তারপরে একটা মাদ্রাসার টিচার হিসেবে কাজ করি বাকি কিছুদিন। জেল থেকে বেরোলেন কত? 2 বছর পরে? জেল থেকে পুরো 2 বছর পরে বের হলাম। সশস্ত্র বাহিনীতে কোর্ট মার্শাল থেকে যে সাজা দেওয়া হয়, এই সাজা দিয়ে যদি কোনো লোককে জেলে পাঠানো হয়, জেল থেকে মার্সি পিটিশন করা যায়। আমাদের ক্ষেত্রে আমরা সবাই যদিও করি নাই, আমরা কয়েকজন মার্সি পিটিশন পাঠাইছি, কিন্তু আসলে কোনো মার্সি পিটিশনকে তৎকালীন বিমান প্রধান ন্যূনতম কোনো ছাড় দেয় নাই, অ্যাকসেপ্ট করে নাই। সবাইকে পুরোটা খেটেই বের হইতে হয়েছে এবং 2023 সালের নভেম্বর মাসে জেল থেকে বের হয়েছি। জেল থেকে বের হয়ে কি মানে সেই বিমান বাহিনীর সাথে আর যোগাযোগ করতে পারেননি? জেল থেকে বের হয়ে বিমান বাহিনীর কাছে যোগাযোগের জন্য, ক্লিয়ারেন্স নেওয়ার জন্য গিয়েছিলাম। তারা আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করছে। আমাদের ক্লিয়ারেন্সে তাদের কাছে প্রভিডেন্ট ফান্ডের টাকা আছে, আমাদের ট্রাঙ্ক আছে, কাপড় চোপড় আছে ইত্যাদি। এই জিনিসগুলো তো আমাকে দেই নেই, অত্যন্ত দুর্ব্যবহার করছে আমাদের সাথে এবং আমাদের কোনো কিছু এখন পর্যন্ত দেওয়া হয় নাই। প্রায় 8 মাস বা তারও বেশি সময় ধরে আমরা বিমান বাহিনীতে যাওয়ার চেষ্টা করছি আমাদের প্রভিডেন্ট ফান্ড নেওয়ার জন্য। আমাদের কার্যের কোনো অগ্রগতি নেই। এখন কিভাবে জীবন চলছে মাকে নিয়ে? চাকরি করতাম, ওইখান থেকে চাকরিচ্যুত, জেল খেটে গেছি। সামাজিকভাবে অত্যন্ত খারাপ অবস্থা, লোকজন নেগেটিভভাবে নেয়। সমাজে আগে যে অবস্থান ছিল, অবস্থান ভেঙে পড়ে। তো এইখান থেকে আসলে অত্যন্ত মানবেতর জীবন গেছে। ইনকাম নেই, হঠাৎ করে কি করব না করব কোনো কাজ খুঁজে পাচ্ছি না। বেকার অবস্থায় আসলে আমি যে গত প্রায় 1.5 বছর ধরে বাড়িতে আছি। এখনো বেকার? এখন এভাবেই আছি। আপনি যে এই অন্যায়ভাবে যে নির্যাতনের মুখে পড়লেন, চাকরি হারালেন, সামাজিকভাবে ছোট হয়ে গেলেন, এইটার কি আপনি প্রতিকার চেয়ে কোনো যোগাযোগ করেছেন? আমি বিমান বাহিনীতে আসলে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। আমি জাতীয় গুম কমিশনে আবেদন করেছি, তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন দিয়েছি। আপনি কি মানে আশাবাদী যে আপনি আপনার চাকরি ফিরে পাবেন বা সম্মান? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে অত্যন্ত আশ্বস্ত করছেন যে ব্যাপারটা অবশ্যই এটা বিচার পাওয়ার যোগ্য। আর তাছাড়া স্বৈরাচার পরবর্তী বর্তমান সরকার ব্যবস্থা অথবা সামনে যদি অন্য কোনো সরকার আসে, আমরা আশাবাদী তারা এই গুমের ব্যাপারটা, অন্তত গুমের ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে একটা ফয়সালা করবেন। আমি আমার জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, অত্যন্ত মানবতার জীবনযাপন করতেছি। আমার যত অপরাধ ছিল, অপরাধ থেকে মুক্ত করে চাকরিতে পুনর্বহাল করা হবে, আমি এটাতে আশাবাদী। যে ব্যথাটি আজও বলেননি কাউকে, কি এমন ব্যথা আছে যেটি বুকের মধ্যে চেপে আছেন? আমার 2 হাত 2 পাশে ফুলেছিল ব্যথায়। ওই অবস্থায় যখন আমার পুরা পিঠ থেকে পুরা পা পর্যন্ত পুরোটা করছে, তো ওই দিন আমার পিঠ থেকে পুরোটা পিছন অংশ ফুলে গেছিল। ওই দিন আমি চিত হয়েও শুতে পারি নাই। আসলে ওইভাবে কাউকে এই ব্যথার কথাটা বলা হয়নি। আপনি নিশ্চয়ই ন্যায় বিচার পাবেন, আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্বাস করি, প্রত্যাশা রাখি। দেলোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মশু ভাই, আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই আপনার সাথে যে ঘটে যাওয়া নির্যাতন, নিপীড়ন এবং আপনার পরিবার যে সাফারিংসের মধ্য দিয়ে গেছে, আপনি নিশ্চয়ই ন্যায় বিচার পান, সেই প্রত্যাশা আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে রাখি। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। হবিগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান দেলোয়ার হোসাইনের স্বপ্ন ছিল দেশ সেবার, কিন্তু হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রে দেশপ্রেমিকদের যে কোনো প্রয়োজনটাই ছিল না, সেটি আমরা বহু আগেই জেনেছি। আজকের এই ঘটনা তার আরেকটি জ্বলন্ত প্রমাণ। আর এস.এম. মোশাররফ হোসেন মশুর ঘটনাও ঠিক একই। দেশ গণতন্ত্র, ভোটাধিকারের আন্দোলন করতে গিয়ে তাকে নিপীড়নের মুখে পড়তে হয়েছে বহুবার। আমাদের প্রত্যাশা, ভুক্তভোগী এই 2 ব্যক্তি রাষ্ট্র সরকার থেকে ন্যায্য বিচার পাবেন। গণহত্যাকারী হাসিনার কঠিন বিচারের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে এই রাষ্ট্র ও সরকার।
দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।